দেশজুড়ে উত্তাপ ছড়ানো রাজনীতি, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আর আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্যকর সব ঘটনা সব মিলিয়ে আজকের খবর যেন একেবারেই অন্যরকম। কোথাও চ্যালেঞ্জ, কোথাও অভিযোগ, আবার কোথাও ভয়ঙ্কর বাস্তবতা। চলুন দেখে নিই আজকের শিরোনামে কি থাকছে। বাড়তে পারে সরকারি ছুটি, ফিরছে অনলাইন ক্লাস। এইচএসসি পরীক্ষা শুরু 7 জুন থেকে। জ্বালানি তেলের অবৈধ মজুদ পাচারকারীদের সঠিক তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার। সংবিধান সংস্কারের দাবিতে মাঠে নামছে এনসিপি, রাজনীতিতে নতুন উত্তাপ। এসএসসি পরীক্ষায় কড়া নিয়ম, সিসিটিভি, ঘড়ি, আলো বাতাস বাধ্যতামূলক। অভিযোগ প্রমাণ হলে আত্মহত্যা করব, বিএনপি নেতা খোকনের বিস্ফোরণ চ্যালেঞ্জ। 2027 সালের এইচএসসি পরীক্ষা এগিয়ে আসছে ডিসেম্বরেই। হতে পারে বড় পরীক্ষা। আন্তর্জাতিক অঙ্গনে ঝড়, মোদির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, নারীর নেতৃত্বের বিরুদ্ধে বিতর্ক তুঙ্গে। যুক্তরাষ্ট্রের 10 বাংলাদেশি গ্রেপ্তার, ছবিসহ প্রকাশ পরিচয়। হোয়াইট হাউসের ফোন কলেই অ্যাপস্টেইনের আইল্যান্ড রহস্য ঘনীভূত। ইরান থেকে দ্রুত বেরিয়ে আসতে যুক্তরাষ্ট্র ঘোষণা জেডি ভ্যান্সের। যুদ্ধ থামাতে জরুরি বৈঠক বসছে 4 মুসলিম দেশ। দিক হারিয়ে সাগরে 6 দিন মর্মান্তিকভাবে প্রাণ হারালেন 18 বাংলাদেশি। এই ঘটনাগুলোর পেছনে লুকিয়ে আছে আরও বড় চ্যালেঞ্জ। কোনটা সত্য আর কোনটা কৌশল জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। এখন শুনবেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ বড় ধরনের সংকট তৈরি করা হয়েছে। নতুন সরবরাহ কমে আসায় বিদ্যমান মজুত নিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেশের অভ্যন্তরীণ বাজারে এই চাপের প্রভাব কমাতে এবং জ্বালানি সাশ্রয়ের এবার কঠোর বা সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। জ্বালানি খাতের ওপর চাপ কমাতে সরকারি কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিসের কর্মসূচি পরিবর্তন আনা অথবা ওয়ার্ক ফ্রম হোম, বাসা থেকে অফিস কর্মসূচি চালুর বিষয়েও প্রাথমিকভাবে আলোচনা চলছে। তবে এই বিষয়গুলো চূড়ান্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 7 জুন থেকে শুরু হতে পারে। শিক্ষা বোর্ডগুলোর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই তারিখ ধরে চূড়ান্ত কর্মসূচি বা সময়সূচি তৈরি করা হবে। রবিবার 29 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়ার একজন চেয়ারম্যান এই তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠক তার দেওয়া দিক নির্দেশনা বা সার্বিক দিক বিবেচনা করে আগামী 7 জুন পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে শিক্ষামন্ত্রী অনুমোদিত বিলে চূড়ান্ত সময়সূচি করা হবে বলে জানানো গেছে। খুবই শীঘ্রই এটি প্রকাশ করা হবে। একই সঙ্গে এই বছর থেকে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড অভিন্ন প্রশ্নপত্রের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। বাকি 2টি মাদ্রাসা ও কারিগরি বোর্ড আগে থেকেই অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা নেওয়া হয়। সেক্ষেত্রে এবার 11টি বোর্ডের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সংবিধানের সংস্কারের ইস্যুতে মাঠে নামছে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিকতা শুরু হলেও ঝুলে আছে সংস্কার প্রাঙ্গণ। এমনকি পরিস্থিতিতে সংবিধান সংস্কারে নিশ্চিত করতে মাঠে নামতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংসদের ভেতরে ও বাইরে থেকে চাপ তৈরি করতে মাঠে রাজনীতি গুরুত্বপূর্ণ মনে করছেন দলটির নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার সময়সীমা গত 15 মার্চ শেষ হয়েছে। সরকার বলছে, সংস্কার পরিষদ করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। বিরোধী দলগুলোর সংসদ সদস্যরা সংস্কার পরিষদের শপথ নিলেও বিএনপি সংসদ সদস্যরা সংস্কার পরিষদে শপথ নেননি। ফলে সংস্কারের বিষয়টি উপেক্ষিত হওয়ার সংখ্যা প্রকাশ করেছে বিএনপি বিরোধী দলের জোটেরা।
টানা 13 দিনের বিরতি পর বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। গত বৃহস্পতিবার 26শে মার্চ জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশে 24-এর গণঅভ্যুত্থান নাই করে দেওয়ার ঘোষণা হচ্ছে, তবে যেটা বলবো, সংস্কার যদি পার্লামেন্টের সংসদে বাস্তবায়ন না হয় সেটা মাঠে প্রতিরোধ গড়ে তুলব, রাজনৈতিকভাবে সেটার ফয়সালা হবে। এসএসসি কেন্দ্রে সিসি ফুটেজ এবং ঘড়ি পর্যাপ্ত আলো বাতাস সহ যে কোনো বিষয় বাধ্যতামূলক করা হচ্ছে। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর বা নকলমুক্তভাবে আয়োজন করতে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি ফুটেজ ক্যামেরা সচল রাখা এবং প্রতিটি কক্ষে ঘড়ি, দেয়াল ঘড়ি স্থাপন বা পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করা সহ নানা বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের নিরাপত্তা জোরদার, মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরীক্ষার্থীদের তল্লাশির মতো পদক্ষেপের মাধ্যমে অনিয়ম রোধে নেওয়া হচ্ছে জিরো টলারেন্স নীতি। শনিবার 28শে জানুয়ারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি প্রফেসর বি.এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানা হয়। মাউসি জানিয়েছে আগামী 21শে এপ্রিল 2026 সালের তারিখে রোজ মঙ্গলবার হতে সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন পরীক্ষার যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধ করার সরকার শূন্য, সহনীয় এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। উক্ত পরীক্ষা সুষ্ঠু বা সুন্দর নকলমুক্ত পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে সকল কেন্দ্রভিত্তিক মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত থাকবেন। কর্মকর্তাদের নিম্নোক্ত নির্দেশনা আবশ্যিকভাবে পালন করার জন্য অনুরোধ করা হলো। চাঁদাবাজির অভিযোগে প্রমাণ করতে পারলেও আত্মহত্যা করব, বিএনপি নেতা খোকনের এই ধরনের চ্যালেঞ্জ পাবনায় চাটমোহর নিজের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে প্রমাণ হলে আত্মহত্যার ঘোষণা দিয়েছে বিএনপি নেতা রেজাউল করিম খোকন ওরফে কাজী খোকন। শনিবার 28শে মার্চ সন্ধ্যার চাটমোহর রেলবাজারে তার এক ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, চাঁদাবাজি সংক্রান্ত বিষয়ে যদি আমার কোনো জায়গায় সম্পৃক্ত থাকে তাহলে প্রমাণিত হলে তাহলে আমি রাজনীতি থেকে দূরে থাকব, আমি হয়তো আত্মহত্যাও করতে পারি। রেজাউল করিম খোকন চাটমোহরে উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক। তিনি উপজেলার মূল গ্রাম ইউনিয়নের জগতলা গ্রামে খবির উদ্দিন মাস্টারের ছেলে। এলাকায় খোকনের বিরুদ্ধে চাঁদার দাবি বা মারধরের অভিযোগ তোলেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে তিনি সাংবাদিকদের জানান, খোকন তার কাছে চাঁদা দাবি করেছিল, টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয়। এই ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগও করে দিয়েছেন। অভিযোগের প্রতিবাদেই সংবাদ সম্মেলন করে কাজী খোকন তিনি বলেন, দেশ নায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তার প্রেক্ষিতে আমি আমার এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। হারুন একজন মাদকের ডিলার ও আদম ব্যবসায়ী, এটা সবাই জানে। আমি তার প্রতিবাদ করেছিলাম। এছাড়াও তার সাথে মাদক বিক্রির কাজ করে ডলার নামে এক ছেলে। হারুন তাকে বিদেশে পাঠানোর কথা বলে তার কাছ থেকে 50,000 টাকা নিয়ে প্রতারণা করেছে। টাকা ফেরত না দিয়ে তাকে হুমকি ধামকি দেয়। ডলার কান্নাকাটি করে আমাকে বিষয়টি জানানোর পর হারুনকে ডেকে নিয়ে টাকা ফেরত দিতে বলি, কিন্তু সে টাকা ফেরত না দেওয়ার কিছু মারধর করি। পুলিশের হাতে তুলে দিতে চাইলে এলাকার কিছু নেতা বিষয়টি সমাধানের কথা বলে হারুনকে নিয়ে যায়। তারপরে আমাদের দলের কিছু বড় নেতা ষড়যন্ত্র করে হারুনকে দিয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলেছে। 2027 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। প্রস্তাবিত এই সময়সূচি নিয়ে আলোচনা চলছে। বুধবার শিক্ষা বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা.com এই তথ্য জানিয়েছে। সবাই এসএসসি ও এইচএসসি এবং সমমানের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নের পত্রে পরীক্ষা নেওয়া হবে, এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। তবে চলতি বছরে 2026 সালের ডিসেম্বরেই এইচএসসি পরীক্ষা অভিন্ন হবে। যৌন সুবিধার বিনিময়ে নারীর নেতৃত্বের এমপি মন্ত্রী বানানোর অভিযোগ মোদির বিরুদ্ধে। এবার নতুন বিতর্কের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক নারী এমপিকে শারীরিক সম্পর্কের বিনিময়ে মন্ত্রী পদ দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
বিজেপির এক প্রভাবশালী হিন্দুবাদী নেতা শুভ্র স্বামী এক অভিযোগে তুলেছেন। সেই মন্তব্য সমর্থন জানিয়েছে টুইট করে আরও চাঞ্চল্যকর জন্ম দিয়েছে আরেক হিন্দুবাদী লেখিকা মধুপূর্ণিমা কিশওয়ার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কে ঝড় তুলেছে। একাধিক নারী এমপিকে শারীরিক সম্পর্কের বিনিময়ে মন্ত্রী পদ দেওয়ার অভিযোগ সামনে এনে বিস্ফোরণ মন্তব্য করেছেন বিজেপি নেতার শুভ্রক্ষম স্বামী। প্রধানমন্ত্রী কোনো এমপিকে শারীরিক সম্পর্কের ভিত্তিতে মন্ত্রী করেছেন সেই নামগুলি হিন্দুত্ববাদী হলেও অনেকেরই জানা। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং জয়শঙ্করের নাম উল্লেখ করে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তাদের মন্তব্য হওয়ার পেছনেও বিশেষ পরিষেবার কথা শোনা যাচ্ছে। এই মন্তব্যে সমর্থন করে আরও চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে হিন্দুত্ববাদী লেখিকার মধুপূর্ণিমার কিশওয়ার। সাম্প্রতিক একটি পডকাস্টে আন্তর্জাতিক বিতর্কিত ব্যক্তি জেফ্রি এপেনিস্টের প্রসঙ্গে তুলে তিনি শুভ্রক্ষম স্বামীর দাবি করেন। তবে ভারতের বড় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে নজর দেওয়া উচিত। তার অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী শারীরিক সম্পর্কের বিনিময়ে একাধিক নারীকে এমপি বা মন্ত্রী করেছেন। এই বিষয়টি নিয়ে গভীর তদন্ত হওয়ার প্রয়োজন। স্বামীর এই মন্তব্য সামনে আসার পরেই সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্টের পরে মধুপূর্ণিমা কিশওয়ার একই সুরে কথা বললেন। মধুপূর্ণিমা কিশওয়ার দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী মতবাদর্শনের সমর্থন হিসেবে পরিচিত। একসময় তিনি মোদির ঘনিষ্ঠ হিসেবেও বিবেচিত হতেন। এমনকি তিনি মোদিকে জাতির মহাত্মা গান্ধীর সঙ্গেও তুলনা করেছিলেন। ফলে তার হঠাৎ অবস্থান পরিবর্তন রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। তবে এতে গুরুতর অভিযোগের পক্ষে এখনো পর্যন্ত কোনো সামনে আসতে পারেনি। তবে কিশোরের স্বামী এই বিষয়টিকে সমানভাবে দেখছেন। ভয়ঙ্কর অপরাধের গ্রেপ্তার 10 বাংলাদেশি ছবি সহ পরিচয় প্রকাশ যুক্তরাষ্ট্রের জননিরাপত্তার জন্য ভয়ঙ্কর অপরাধী হিসেবে চিহ্নিত 10 বাংলাদেশের নাম ছবি বিস্তারিত পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব দ্য হোমল্যান্ড সিকিউরিটি DHS। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি এবং অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। DHS জানিয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়ন, মাদক পাচার, জালিয়াতি, সশস্ত্র ডাকাতি বা হামলার মতো গুরুতর অপরাধে দণ্ডিত বা অভিযুক্ত ব্যক্তিরা রয়েছে। DHS এর ডেপুটি সেক্রেটারি লরেন্স বেস বলেন, যারা শিশুদের উপর হামলা চালায়, নিরীহ মানুষের উপর ক্ষতি করে, যুক্তরাষ্ট্র তাদের কোনো স্থান নেই। তারা সমাজের জন্য মারাত্মক হুমকি। প্রশাসন এইসব ব্যক্তিকে নিকৃষ্টতম অপরাধী হিসেবে আখ্যা দিয়েছে। ইমিগ্রেশন অ্যান্ড দ্য কাস্টমস এনফোর্সমেন্ট ISC গত 1 বছরে দেশজুড়ে অভিযান চালিয়ে প্রায় 4 লাখ নথিপত্রবিহীন এবং অবৈধ অভিবাসীদেরকে আটক করেছে। এদের মধ্যে 56,000-এর বিরুদ্ধে অতীতে গুরুতর অপরাধের সাজা খাটার রেকর্ড রয়েছে। তারা সাজার মেয়াদ শেষে মুক্তি পেয়েছে। এখান থেকেই থেমে থাকেননি কিশোর। তিনি সাবেক শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট রিনার নাম উল্লেখ করে প্রশ্ন তোলেন যে কিভাবে মন্ত্রী হয়ে তার নানা রকম গল্পই প্রচলিত থাকলেও এসব বিষয়টিকে জনসমক্ষে আসেনি, কেন আসেনি। কিশোর দাবি করেন 2014 সালের বিদেশি সফরের সময়ও তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও নানা বিতর্ক কথা শুনেছেন। এই সরকারের সামনে কঠিন সময় অপেক্ষা করছে। একদিকে জনগণ, অন্যদিকে একটি আগ্রাসী রাষ্ট্র। কোন পক্ষে যাবে, কোন দিকে? বিএনপি যদি জনগণের উপর সত্যিকারের অর্থে ভরসা করত তাহলে পরিস্থিতি এত ঘোলাটে হতো না। কিন্তু তারা সেটা না করে ভারতের উপর নির্ভর করে ফাটা বাঁশের আটে আছে। দেশীয় নেত্রী যখন গুরুতর অবস্থায় ছিলেন, দেশবাসী তখন জনাব তারেক রহমান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। সাবেক প্রধান উপদেষ্টা সেই সময় এয়ারপোর্ট বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল, কিন্তু জনাব তারেক রহমান বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তখনও আসতে পারেননি। তীব্র সমালোচনার মুখে অবশেষে উনি বলতে বাধ্য হলেন যে উনারই যে দেশে আসার উনারই উপরে নির্ভর করছে না। সেই সময় সম্ভবত উনি চরমভাবে অসহায় বোধ করেছিলেন, এক ধরনের আত্মসমর্পণ বা বটে। উনার ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত উনি ভারতের সাথেও কোনো রকম সমঝোতায় যান নাই বলে তিনি মনে করেছেন। উনি যখন খোল্লার পিল্লা বলেই ফেলেন ভারতে, তখনই সুযোগটা নিল। দেশে ফিরিয়ে এনে নির্বাচন করা, প্রধানমন্ত্রীর পদ সুগম করা দেওয়ার নিশ্চয়তা দিল। সাথে সাথে শর্ত, জনগণের বিপক্ষে দাঁড়িয়ে বিএনপির ঢোল গিলে ভারতের শর্ত মেনে নিল। এই সময় জামাতের গ্রহণযোগ্যতা বিএনপির মধ্যে থ্রেট মনে হচ্ছিল। আমি বলবো প্রতিকূল পরিবেশেই বিএনপিকে ভারতের শর্তগুলো মেনে নিতে হয়েছিল। বিএনপির কাছে কি তার কোনো উপায় ছিল না?
অবশ্যই ছিল। বিএনপি সেই পর্যন্ত সময় দিতে চায় নাই বলেই মনে করি। বিএনপির কাছে অল্টারনেটিভ আর কিছু উপায় ছিল। পিলখানার ইস্যুতে সাবেক সরকার অনেক শক্ত অবস্থানে ছিল। পিলখানা হত্যা তদন্ত রিপোর্টটি বিশেষ করে যেখানে ভারতের সংশ্লিষ্ট ছিল সেই বিষয়টি আন্তর্জাতিক মহলে পৌঁছানোর দরকার ছিল। দেশের সমস্ত জনগণের এই ইনভলভমেন্ট দরকার ছিল। জনগণ দিয়ে দ্রুত বিচার চাপ দেওয়ার দরকার ছিল। এতে সারা বিশ্বের কাছে ভারত বিব্রতকর অবস্থায় পড়ত। কারণ ভারতের গোয়েন্দা সংস্থার উপরে ইতিমধ্যে দেশের গোয়েন্দা সংস্থা অভিযোগ করেছে। কংগ্রেসের রিপোর্ট পেশ করা হয়েছে। খোদ জাস্টিন ট্রুডো ওর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সো পিলখানার ইস্যু যখন আরেকটি শক্ত অস্ত্র হিসেবে যুক্ত হতো, এই পুরো বিষয়টির জন্য সমস্ত দায়ভার ডক্টর ইউনূস স্যার এবং এর উপর বর্তায়, যেটা উনি হাসি মুখে মেনে নিতেন। বিএনপি সেটা করে নাই। অতি দ্রুত ক্ষমতায় যাওয়ার লোভ সামলাতে পারে নাই। কোলঠাসা করার পরিবর্তে ভারতের কোর্ট বল তুলে দিয়েছিল। ইচ্ছা বা অনিচ্ছায় মাননীয় প্রধানমন্ত্রী এখন ভারতের পুতুল সরকারের পরিণত হয়েছে। বিশেষ করে মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের উপরে বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব, যার প্রয়োজন ছিল না দেওয়ার। বর্তমানে সরকারের অসহায়ত্ব আরও প্রকট হয়েছে। ব্যক্তিগত সালাউদ্দিনের এখানে ইস্যু নয়, বরং একজন সিনিয়র নেতা যে কিনা 9 বছরের জন্য রাষ্ট্রে ছিলেন না, অভ্যন্তরের পর নিরাপদে দেশে এসেছেন, তার মনিটরিং না করেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সহ অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণের দায়িত্ব অর্পণ করা জাতীয় নিরাপত্তার অবশ্যই ঝুঁকি। এই ধরনের ঘটনা অন্য রাষ্ট্রে ঘটলে তারা কখনোই এমন মরণঘাতী সিদ্ধান্ত নিতে পারত না। যা হোক, জুলাই সনদ মেনে নেওয়া বা কিংবা দায়মুক্তি অধ্যাদেশ বাতিল যে পথেই বর্তমানে সরকার যাক, জনগণ কিংবা ভারতকে সাথে খুশি করতে পারবে না, কারণ এই মুহূর্তে পিছনে যেতে পারবে না। সো বিএনপি এখন আছে উভয় সংকটে। খুব শীঘ্রই তালগোল পাকিয়ে জোগাখুচুরি বানাবে বিএনপি। ঠিক তখনই মুহূর্তে জনাব সালাউদ্দিন সাহেবেরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেয়ে বলবেন, পদত্যাগ করুন মাননীয় প্রধানমন্ত্রী, পদত্যাগ করুন, ইয়েস পদত্যাগ করুন। আপদকালীন সময় পার করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে বাহাবার উঠান তুলে দেবে। আজকে এই পর্যন্তই। নেক্সট কোন এপিসোডে আবারও দেখা হবে।